হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ওয়ার্কশিট ইভেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি আশা করি এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ওয়ার্কশিট ইভেন্ট নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোশ্চেন থাকবে না। আপনারা খুব ইজিলি কখন কোন ইভেন্ট ইউজ করবেন, কোনটা ভালো আপনার জন্য, কোন ক্ষেত্রে কোন ইভেন্টটা ভালো সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি ফিউচারে এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। যারা এক্সেল ভিবি নিয়ে কাজ করেন, বিশেষ করে এক্সেলের অটোমেশন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য। তো প্রথমে আমরা ইভেন্টগুলো দেখে আসি। তো ওয়ার্কশিট ইভেন্টের যে লিস্ট আছে এর মধ্যে এই 6টা মূলত ওয়ার্কশিট ইভেন্টের লিস্ট আছে। এই 6টা ইভেন্ট আছে। একটা হচ্ছে সিলেকশন চেঞ্জ, একটা ওয়ার্কশিট চেঞ্জ, একটা বিফোর ডাবল ক্লিক, একটা অ্যাক্টিভেট শিট, একটা ডিঅ্যাক্টিভেট শিট এবং একটা বিফোর রাইট ক্লিক। তো এর মধ্যে এই তিনটা অ্যাকচুয়ালি এই দুইটা সবসময় কাজ করে, এগুলা কাজ করে না, এগুলা এইভাবে অ্যাভেলেবেল ব্যবহার করে না। এই দুইটা মূলত সর্বোচ্চ ব্যবহার করা হয় এবং সবাই ব্যবহার করে। এরপরও কারোর কোনো কারণে যদি এগুলা দরকার হয় সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারে, তবে দরকার হয় না, আমার জানা মতে খুব দরকার হয় না। এটা অনেক সময় দরকার হয়। যাই হোক, তো এই টোটাল ইভেন্ট হচ্ছে ওয়ার্কশিটের 6টি ইভেন্ট। তো আমরা একটা একটা করে দেখব। তো এগুলো দেখবো না, এগুলা খুব ফাংশন নেই, তবে এগুলা এই তিনটা আমরা দেখাবো। মূলত এই দুইটার কাজ, এই দুইটা দেখলে আপনার অন্যগুলো নিজেরাই করতে পারবেন। তো আমরা যদি ডেমো দেখি তাহলে আমার এটা করা আছে। তো এখানে যদি আমরা ফর এক্সাম্পল কোনো নাম লিখি, নাম লিখে যখনই এন্টার দিব দেখুন এখানে কিন্তু অটোমেটিক চলে আসে। ঠিক আছে, একটু জুম করে নিই, দেখুন এখানে চলে আসছে। এখন যদি আবার নাম লিখি দেখুন এখানে চলে আসছে। অর্থাৎ আমি আরেকটা নাম লিখি, অর্থাৎ আপনি যখনই এখানে কিছু লিখতেছেন, লিখে এন্টার দিচ্ছেন, সাথে সাথে এই ভ্যালুটা এই নিচে যেটা প্রথমেই যেটা অ্যাভেলেবল রো পাচ্ছে সেইখানে ডাটাটা চলে আসছে। আপনি যাই লেখেন, লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে আসতেছে। আর এইখানে এটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। ঠিক আছে, এটা চেঞ্জ ইভেন্ট নিয়ে কাজ করছে। আর এটা হচ্ছে ডাবল ইভেন্ট দিয়ে এখন এখানে দেখানো আছে। তো যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা টিক মার্ক হয়ে যাচ্ছে। এখানে আবার ডাবল ক্লিক করি, টিক মার্ক হচ্ছে। এখানে ডাবল ক্লিক করি, টিক মার্ক হচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করি, টিক মার্ক, এখানে ডাবল ক্লিক করি, টিক মার্ক হচ্ছে। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিছু হবে না, কারণ কি এইখানে কোনো ভ্যালু নেই। অর্থাৎ এইখানে কোনো ভ্যালু থাকলেই মাত্র এই ফাংশনটা কাজ করতেছে, তাছাড়া কাজ করতেছে। এখন ডাবল ক্লিক করি, দেখুন কাজ করতেছে, টিক মার্ক হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এগুলাতে যে টিক মার্ক আছে, আমি যদি আবার ডাবল ক্লিক করি, যেহেতু টিক মার্ক দেওয়া আছে, আমি যদি আবার ডাবল ক্লিক করি তাহলে টিক মার্কটা চলে যাবে। দেখুন চলে গেছে, এটা টিক মার্ক করব, চলে গেছে। হ্যাঁ, এটাতে টিক মার্ক করতেছি, চলে গেছে। আবার যেটা ফাঁকা টিক মার্ক ডাবল ক্লিক করতেছি, টিক মার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখন যদি আমি ডাবল ক্লিকটা বন্ধ করে দিই, আমি সিলেকশন চেঞ্জেরটা ওপেন করি, আমি দেখাবো এটা কিভাবে করবেন। আর এখন সিলেকশন চেঞ্জ ওপেন করছি, এখন আর ডাবল ক্লিক করতে হবে না, আমি জাস্ট একটা ক্লিক করব, দেখুন এটা চলে গেছে। আবার ক্লিক করব, চলে আসছে। আবার ক্লিক করব, চলে গেছে। আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে যেখানে দেখুন টিক মার্ক হচ্ছে, আবার টিক মার্ক থাকলে যদি ডাবল ক্লিক করি চলে যাচ্ছে। তো এই হচ্ছে সিলেকশন চেঞ্জের ফাংশন। হ্যাঁ, সিলেকশন চেঞ্জের ফাংশন হচ্ছে যে আপনি ক্লিক করার সাথে সাথেই সেই ফাংশনটা রান করবে, সেই ফাংশনটা রান করবে। আর ডাবল ক্লিক মানে কি, যখনই ডাবল ক্লিক করবেন কোথাও তখনই একটা ফাংশন রান করবে। চেঞ্জ ইভেন্ট কি, আপনি যদি এখানে কিছু লেখেন, যে কিছু একটা চেঞ্জ করছেন, এখন যদি আপনি চলে যান তাহলে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করার সাথে সাথে দেখুন এখানে চলে গেছে। তাহলে চলুন আমরা এখন কিভাবে এই চেঞ্জ ইভেন্ট, সিলেকশন ইভেন্ট, ডাবল ক্লিক এই ফাংশনগুলো কিভাবে রান করে সেটা এখন দেখে আসি।
আমি আগে বলি, এই ম্যাক্রো অর্থাৎ ভিবিআই নিয়ে কাজ করতে গেলে আপনারা যখন কোনো ফাইল সেভ করবেন তখন অবশ্যই সেভ করার সময় এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এটাকে অবশ্যই এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এখানে করবেন। এখানে অনেকগুলো এক্সটেনশনের পাবেন, এর মধ্যে ম্যাক্রো, এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এই এক্সটেনশনে আপনারা এটা সিলেক্ট করে দেন এই ফাইলটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ কিন্তু এই ম্যাক্রো আপনার কাজ করবে, কিন্তু আপনি যখনই এটা সেভ করবেন, এই ফাইলটা সেভ করবেন এবং পরবর্তীতে আপনি এটা কেটে দিয়ে আবার ওপেন করবেন, তখন এই কোডগুলো কিন্তু আপনি আর এখানে গিয়ে কোডগুলো কিন্তু আর পাবেন না। ওকে, এখন বলি এই যে ডেভেলপার ট্যাব, আমি আমার প্রত্যেক ভিডিওতে দেখাই ডেভেলপার ট্যাব যদি আপনার এই মেনুতে না থাকে তাহলে কিভাবে আনবেন। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এই যে কাস্টমাইজ রিবন থেকে এই যে এই পাশে এইখানে একটা দেখবেন যে ডেভেলপার নামে একটা এখানে মেনু আছে, এইখানে চেক মার্ক করে দিবেন। আপনাদের হয়তো এরকম আনচেক থাকবে, চেক মার্ক করে ওকে করে দিবেন, তাহলে এই ডেভেলপার ট্যাবটা আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, এখন ডেভেলপার ট্যাব আসার পরে এখানে ক্লিক করার পরে আমরা এই যে ভিজুয়াল বেসিক এখানে যাব, অথবা অল্টার F11 এটা ক্লিক করে আপনারা সেম এই ফাংশনে চলে আসতে পারবেন। ওকে, এখানে আমার এখানে দুইটা শীট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা শীট, এটা হচ্ছে শীট 1 আর এটা হচ্ছে শীট 2, আপনারা এখানে দেখে নিতে পারেন। এই যে ইভেন্ট হচ্ছে শীট 2 আর শীট 1 হচ্ছে শীট 1। এই যে এখানে এই যে শীট 1 হচ্ছে নাম শীট 1 আর ইভেন্ট যেটা সেটার নাম শীট 2। তো আমরা এই ফাংশনগুলো লিখব শীট 1 এ, সেই কারণে আমরা এই শীট 2 তে ডাবল ক্লিক করব, ঠিক আছে। এই চেঞ্জ ইভেন্ট, সিলেকশন ইভেন্ট বা হোয়াটএভার ওয়ার্কশিট। তো ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন জেনারেল লেখা আছে, এই জায়গায় আপনারা কি করবেন, ওয়ার্কশিট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই দেখবেন এখানে এটা লেখা আছে ওয়ার্কশিট সিলেকশন চেঞ্জ। এই সিলেকশন চেঞ্জ যদি এটা না থাকে, আপনারা ডাবল ক্লিক করার সাথে সাথে এটাই আসবে। কোনো কারণে যদি এটা না আসে তাহলে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এর ভিতর থেকে সিলেকশন চেঞ্জ, এই যে সিলেকশন চেঞ্জ নামে আপনারা অপশন পাবেন, সেটা সিলেক্ট করলে এটা চলে আসবে। আচ্ছা, এখন সিলেকশন চেঞ্জে এখন আমরা এখানে লিখি বোঝার জন্য MSGBOX মেসেজ বক্স স্পেস দিয়ে কোটেশন দিয়ে, কোটেশনের ভিতরে আমরা লিখলাম টেস্ট মেসেজ, কোটেশন ক্লোজ করে দিন। হ্যাঁ, এখন যদি আমরা শিটে যাই, দেখুন এই যে টেস্ট মেসেজ, আমি যখনই কোথাও ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে এই মেসেজটা দিচ্ছে। কেন দিচ্ছে? এটা হচ্ছে সিলেকশন চেঞ্জ ইভেন্টে আমরা এই কোডটুকু লিখছি, ঠিক আছে। এই যে সিলেকশন চেঞ্জ ইভেন্টের মধ্যে আমরা এই কোড লেখার কারণে আমি যখনই কোনো সিলেকশন চেঞ্জ করতেছি, এটা আমার সিলেকশন না, আমি যখনই চেঞ্জ করতেছি অন্য জায়গায় যাচ্ছি তখন এই মেসেজটা আমাকে দিচ্ছে, ঠিক আছে। ওকে, আর যদি এটা আমরা কমেন্ট আউট করে দিই, আর যদি আমরা চেঞ্জ ইভেন্টে কাজ করি তাহলে কি হবে, এই যে এইখানে ক্লিক করে আমরা এখন চেঞ্জ ইভেন্ট নিব। চেঞ্জ ইভেন্ট, এই যে চেঞ্জে যখন ক্লিক করব তখন দেখুন এটা আমরা নিচে নিয়ে আসি, একটু পরে কাজ করতে দিই। হ্যাঁ, এই যে চেঞ্জ ইভেন্ট, হ্যাঁ দেখুন এটা হচ্ছে ওয়ার্কশিট সিলেকশন চেঞ্জ আর এটার নাম ওয়ার্কশিট চেঞ্জ। এই চেঞ্জে যখন আমরা সেম কোডটা লিখব, যখন সেম কোডটা লিখব তখন কি হবে, তখন দেখেন এখন সিলেকশন চেঞ্জ করতেছে, কোনো কোড কিন্তু রান করতেছে। বাট আমি যদি কিছু লিখি, দেখেন তখনই আমার মেসেজটা আসছে, তার মানে কি আমি চেঞ্জ করছি। আমি যদি এখন ডিলিট করি তারপরেও মেসেজটা আসবে, কেন? কারণ আমি কিছু একটা ছিল সেটাকে আমি মুছে দিয়ে চেঞ্জ করে দিছি, যার কারণে এই মেসেজটা আসতেছে। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন, এখন যদি আমরা এই মেসেজটা লিখি যে MSGBOX মেসেজ বক্স দেওয়ার পরে এখন যদি লিখি আমি টার্গেট ডট অ্যাড্রেস, হ্যাঁ টার্গেট ডট অ্যাড্রেস, টার্গেট বানান ভুল হয়েছে, টার্গেট ডট অ্যাড্রেস, তার মানে কি এখন যদি আমি ক্লিক করি কি হলো, ও আচ্ছা চেঞ্জ করি, এখন যদি আমি চেঞ্জ করার পরে দেখুন টেক্সট মেসেজ আসতেছে। আচ্ছা হয়নি, কি লিখলাম, আচ্ছা এই যে এটা আমাদের অ্যাক্টিভ আছে যার কারণে ঝামেলা হচ্ছে, এটা আমরা কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে।
এখন যদি আমরা এটা ডিলিট করি, আচ্ছা এখন যদি চেঞ্জ করি তাহলে দেখুন এখন কি আসতেছে, এখন কিন্তু টেক্সট মেসেজ এখন আর এটা আসতেছে না, ঠিক আছে, এখন আসতেছে n8। কেন n8? দেখুন এই যে এই আমরা যে জায়গাটা চেঞ্জ করছি সেটার নাম হচ্ছে n8। দেখুন আমরা এই ভ্যালুটা লিখছি, এই ভ্যালুটা কোথায় লিখছি, n8 এর ঘরে, যার কারণে এই মেসেজ দিচ্ছে। এখন যদি এটা আবার ডিলিট করি তার মানে, এটা যদি আবার ডিলিট করি তার মানে আমরা চেঞ্জ করছি তখন n8। আচ্ছা এটা কি, এটার নাম কি m1। এখানে যদি আমরা কিছু লিখি, লেখার পরে যখনই আমরা এন্টার দেব দেখুন এখানে m1, অর্থাৎ এখানে আমরা যখন টার্গেট ডট অ্যাড্রেস লিখতেছি তখন কিন্তু তখন আমাকে সে ওই আমি কোন জায়গায় চেঞ্জ করছি সেই অ্যাড্রেসটা কিন্তু সে এখন ধরাই দিচ্ছে। আচ্ছা এখন যদি এটা আমরা কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিই, এখন যদি লিখি মেসেজ বক্স টার্গেট ডট ভ্যালু, যদি আমরা ভ্যালু দিই তখন কি হবে, এখন যদি এখানে আমরা কিছু লিখি টিটিটি ফর এক্সাম্পল, এখন দেখুন কি চলে আসে, টিটিটি চলে আসে। তার মানে যখন আমি টার্গেট ডট ভ্যালু দিচ্ছি তার মানে কি আমরা যেই জায়গায় চেঞ্জ করছি সেই জায়গায় কি চেঞ্জ করছি, ভ্যালু, আমরা কি ভ্যালু এখানে সে চেঞ্জ করছি, কি আমরা ফাঁকা ছিল সেখানে টিটিটি লিখছি, সেই ভ্যালুটা চলে আসছে। যদি মুছে দিই তাহলে কিছু আসবে না, ব্ল্যাঙ্ক আসবে, কারণ কি এখানে এক কিছু নাই, আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি সেটাই আসছে। আমি এখানে যাই লিখবো সেটাই চলে, সেই ভ্যালুটা চলে আসবে। এই হচ্ছে টার্গেট ডট ভ্যালু ফাংশন, ঠিক আছে। ওকে, এখন এখন যদি আমরা এই যে এখানে আমি একটা কালার করে রাখছি এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে, এখন আমরা একটা ফাংশন লিখবো যে এখানে কি দেখেন আমরা যেখানেই লিখতেছি এই শীটের আমরা যেখানেই লিখি না কেন সেখানেই কিন্তু এই কোডটা রান করতেছে। আমি যত নিচেই যাই, আমি যেখানেই যাই লেখার সাথে সাথে কোডটা রান করতেছে। কিন্তু আমরা কি চাচ্ছি যে না, আমরা শুধু একটা এরিয়া সিলেক্ট করব, সেই এরিয়ার ভিতরে চেঞ্জ হইলেই মাত্র আমার কোডটা রান করবে, তাছাড়া করবে না। এখন বুঝার সুবিধার্থে আমি এই যে কালার করে রাখছি এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব, যে আমরা কোডের ভিতরে বলে দিব যদি শুধু এই অংশটুকুর ভিতরে চেঞ্জ হলেই আমার কোড রান করবে, এর বাইরে কোথাও চেঞ্জ হলে কোনো কোড রান করবে না। এটার রেঞ্জ কি, এটা কি i6 থেকে এটা কি k14, i6 থেকে k14, আমরা এই রেঞ্জটা যদি এখন সিলেক্ট এখানে বলি, এটা কমেন্ট আউট করে দিই, এখানে যদি লিখি দেখুন এবার একটু বোঝার দরকার আছে, ইফ নট ইন্টারসেক্ট টার্গেট কমা, এখন আমরা ওই রেঞ্জ দিব যে কোন রেঞ্জ, রেঞ্জ এটা কি i6 থেকে k14, i6 কোলন k14 is nothing then, এখানে কোথাও ভুল করছি k6, আচ্ছা এইখানে আমরা ব্র্যাকেট একটা কম দিছি, দেখেন এইখানে একটা ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে আরেকটা ব্র্যাকেট শুরু হয়েছে, তাহলে দুইটা ব্র্যাকেট শুরু হয়েছে, ক্লোজে আমরা একটা ব্র্যাকেট দিছি যার কারণে ভুল হচ্ছে, এখানে দুইটা ব্র্যাকেট হবে। এখন দেখুন নিচে, আর যখনই ইফ দিয়ে স্টার্ট করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে ইনডিপ দিতে হবে, নাহলে কিন্তু ফাংশন কাজ করবে না, ভুল ধরবে। আচ্ছা এটা দেখুন কি বলছি, ইফ নট, এখানে একটা নট মানে নেগেটিভ, আবার নাথিং এটাও একটা নেগেটিভ, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কি পজিটিভ, তার মানে কি এই জায়গার ভিতরে যদি কোনো চেঞ্জ হয় সেটাকে এইভাবে লিখতেছি, ইফ নট ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি, মানে এই 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 রেঞ্জের ভিতরে কোনো ঘটনা ঘটানো, কোনো কিছু লেখা চেঞ্জ করা, ডিলিট করা, হোয়াট এভার যাই কিছু করা, যে এই রেশিওর ভিতরে কোনো কিছু যদি ইন্টারসেক্ট হয়, কোনো কিছু চেঞ্জ হয়, তাহলেই আমরা আমরা এখন যে কোডটা লিখবো সেই কোডটা রান করব। তো এইখানে আমরা লিখি কোনটা লিখি, এই যে এটা কপি করে আমি, ঠিক আছে। এখন যদি আমি ধরে দেখুন এখানে যদি কোড লিখি আসবে না, এখানে লিখতেছি হবে না, এখানে লিখি হবে, যেখানে লিখি এখানে লিখি কোথাও কাজ করবে না, ঠিক আছে। ডিলিট করব তবু কাজ করবে না। কিন্তু যদি এখানে লিখি দেখুন এখন চলে আসছে, এখানে বলতেছে এই যে অ্যাড্রেস দিছি যে আমরা
টার্গেট ডট অ্যাড্রেস এই জন্য বলতেছে যে 7 এ আমরা কিছু একটা চেঞ্জ করছি, ঠিক আছে। যদি এটা কি i6 এখানে যদি কিছু লিখি, এই যে বলতেছে i6 এ কিছু একটা আমরা চেঞ্জ করছি, ঠিক আছে। ওকে, আর এখন যদি আমরা এখানে বলি যে এই এখান থেকে এখানে না, আমরা স্পেসিফিক রেঞ্জ বলে দিতে পারি যে এই রেঞ্জ আর এই রেঞ্জ চেঞ্জ হলেই শুধু কোডটা রান করবে। ধরুন ফর এক্সাম্পল এখানে আমরা কোলন উঠে দিয়ে কমা দিলাম, ঠিক আছে। তো কমা দেওয়া মানে কি i6 এবং k14 এই রেঞ্জের ভিতরে শুধু i6 এবং এই রেঞ্জের ভিতরে না, পুরো শীটের ভিতরে আমরা যদি শুধু i6 এবং k14 এর ভিতরে চেঞ্জ করি তবেই শুধু কোড রান করবে। তাছাড়া আমরা যদি এটা লিখি কোনো কাজ করবে, কিন্তু যখনই আমরা এখানে কিছু লিখবো তখনই দেখুন কাজ করতেছে। আবার k6 এ যখনই লিখবো k14 এ তখন দেখেন কাজ করতেছে, কিন্তু অন্য কোথাও লিখলে কাজ করতেছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই যে এখানে আছে, এখানে জায়গায় জায়গায় কিছু ভ্যালু আছে, আবার জায়গায় জায়গায় কোনো ভ্যালু নাই। কিন্তু আমরা যখন এইভাবে পুরাটা সিলেক্ট করে যখন আমরা এভাবে ডিলিট করব তখন দেখুন বলতেছে i6 থেকে k14 এই রেঞ্জের ভিতরে চেঞ্জ হয়েছে। তো তো এটা যাতে এই একসাথে আমরা যখন এইভাবে কোড একসাথে ডিলিট করব তখন একটা এরর দেখা যেতে পারে, সেই জন্য আমরা এই ফাংশনটা কিভাবে আমরা করতে পারি, বন্ধ করতে পারি, ঠিক আছে। তো সেটা বন্ধ করার জন্য আমরা একটা এখন এখানে আমরা যদি লিখি ইফ টার্গেট ডট কাউন্ট, এই যেখানে আছে লার্জ ডট কাউন্ট লার্জ গ্রেটার দেন 1 দেন এক্সিট সাব। এই কথা বলার মানে হচ্ছে যে আমরা যে টার্গেট এখানে সিলেক্ট করছি সেটা যদি 1 এর থেকে বেশি হয়, অর্থাৎ যে 2 নিছি না, তার মানে কি 1 এর থেকে বেশি, তার মানে কি শুধু একটা সিলেক্ট করলেই আমার ওই কোডটা রান করবে, কিন্তু 1 এর বেশি সিলেক্ট করলে আমার এই কোডটুকু রান করবে না, তার আগেই এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরুন আমরা এখানে লিখছি, এখানেও লিখছি, এখানেও লিখছি, ঠিক আছে। তো আমার কোডটা রান করার কথা, এখন যদি আমি ডিলিট করি তাহলে দেখুন এখন কোনো মেসেজ আসে না। তার মানে কি, তার মানে সে এই কোডটুকের মানে এই কোডটুক দিয়ে সে বুঝে গেছে আমরা 1 এর অধিক সিলেকশন করছি, যার কারণে সে এই কোড রান করছে এবং এখানে এসে এক্সিট করে দিছে। আমার পরবর্তী কোডে সে যাইতে দেয়নি, কারণ আমরা কন্ডিশন দিয়ে দিছি এই কারণে। ওকে, আচ্ছা এখন আমরা যদি মনে করুন যে এখানে আমরা কোনো ভ্যালু লিখলাম, তো কোনো ভ্যালু এই রেঞ্জের ভিতরে লিখলে ধরুন ফর এক্সাম্পল একটু এটা বড় করে দিই, ফর এক্সাম্পল এই জায়গা আমরা একটা কালার দিয়ে দিই, এই জায়গায় একটা ভ্যালু বসবে, যদি এইখানে আমি কোনো চেঞ্জ করি তাহলে এই জায়গায় একটা ভ্যালু বসবে, তাহলে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা এইখানে একে আবার রেঞ্জ বানাই দিই কোলন দিয়ে, যে এই রেঞ্জের ভিতরে কোনো ঘটনা ঘটলে এই জায়গায় আমাদের একটা ভ্যালু বসবে। তো এই জায়গায় আমরা লিখতেছি মেসেজ বক্স অ্যাড্রেসের জায়গায় টার্গেট ইফ নট ইন্টারসেক্ট, আচ্ছা যদি এই জায়গায় ইন্টারসেক্ট হয় সেক্ষেত্রে আমরা লিখতেছি রেঞ্জ, এই রেঞ্জের নাম কি, রেঞ্জ J1, তাহলে আমরা লিখতেছি রেঞ্জ J1 ডট ভ্যালু ইকুয়াল কি লিখতেছি টেস্ট, ফর এক্সাম্পল টেস্ট দিলাম। তাহলে এখানে যখনই আমরা কিছু লিখব তখন এই জায়গায় দেখুন মেসেজ চলে গেছে, ঠিক আছে। আবার আমি এই রেঞ্জের ভিতরে যেখানেই লিখি, এটা মুছে দিই, এই রেঞ্জের ভিতরে যেখানেই লিখি না কেন এই জায়গায় টেস্ট চলে গেছে। আমি কিন্তু বাইরে যদি লিখি তখন কিন্তু কিছু হবে না, মুছে দিলেও কিছু হবে না, কিন্তু এখানে আমি যদি মুছেও দিই, এটা মুছে দিই আগে, এটা যদি আমি মুছেও দিই, আচ্ছা একসাথে রান করলে এই জায়গায় কিছু হবে না, কারণ কি এই যে আমাদের এখানে কোড দেওয়া আছে যে 1 এর বেশি সিলেক্ট করলে আমার কোড রান করবে না। কিন্তু আমি যদি একটা লিখি, লেখার পরে এখানে আবার মুছতে আসি, তাহলে তারপরে দেখবেন এখানে টেস্ট চলে গেছে, ঠিক আছে। আমরা যদি এই ভ্যালুটা এখন এই ঘরের কোনো এক জায়গায় আমরা দিতে চাই, দেখুন আমি এটা কপি করে, এখন যদি আমরা এখানে
এই যে J1 আছে না, তো এই J1 এর জায়গায় যদি আমরা এটা লিখি, এটা কি J6 ফর এক্সাম্পল, এই জায়গায় আমরা যদি J6 দিই, ঠিক আছে। এখন ঘটনা কি ঘটছে দেখেন, এই যে I6 থেকে K6, I6 থেকে K6 এই রেঞ্জের ভিতরে J6 পড়ছে, J6 পড়ছে। তো এখানে কিন্তু একবার J6 পড়ছে রেঞ্জের ভিতরে, তারপরে আমি আবার পরের কোডে আবার বলতেছি J6 ভ্যালু সমান x, সুতরাং এটা একটা কনফ্লিক্ট হয়ে যাবে, অর্থাৎ কনফ্লিক্ট না, এটা একটা ডিবাগ হবে এক সময়। কারণ কি, প্রথমে এই কোড রান করবে, রান করে সে দেখবে যে এইখানে একটা ভ্যালু পাইছে, ভ্যালু পাওয়ার পরে সে কি করবে, এই রেঞ্জে এসে এখানে এসে এই ভ্যালুটা বসাবে। যখন এই রেঞ্জে এসে ভ্যালু বসাবে তখন আবার এই কোড রান করবে। কারণ কি, কারণ এখানে সে আবার একটা ভ্যালু বসতে, আবার একটা ভ্যালু পাইছে, যার কারণে বারবার এটা উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, এইভাবে করতেই থাকবে, কোনোদিন শেষ হবে না, এই কোড কোনোদিন রান করা শেষ হবে না। যার কারণে আমরা যদি এরকম কিছু আমার দরকার হয় যে একটা রেঞ্জের ভিতরে কোনো চেঞ্জ পরিবর্তন আসলে সেই রেঞ্জের কোনো এক ঘরে আমরা আবার একটা ভ্যালু, একটা রেজাল্ট দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা তখন কি করব, তখন এই কোডটার পরে যে রেজাল্ট যেটা দেখাতে চাচ্ছি তার আগে আমরা এখানে একটা কোড লিখতে পারি যে অ্যাপ্লিকেশন ডট enable, এই যে enable events ইকুয়াল আমরা কি দিব, ফলস দিব। তার মানে কি, তখন এই ইভেন্টটা এই কোডটা রান করার পরে ইভেন্টটা ফলস হয়ে যাবে, ইভেন্টটা কাজ করবে না, কাজ না করার পরে এই ভ্যালুটা বসাই দিবে। ভ্যালুটা বসাই দেওয়ার পরে সাথে সাথে আমরা আবার কি করব, ওই কোডটা, ফলসের কোডটা আবার আমরা কি দেব, ট্রু করে দেব। তখন আমার আবার আগের অবস্থায় ফিরে আসবে, তখন আর আমার এই বারবার এরকম করবে না, এবং এই রেজাল্ট একবারে আমাদের এখানে রেজাল্ট শো হয়ে যাবে, এখন আর কোনো ঝামেলা হবে না। আমি ওইটা দেখালাম না যে বারবার এরকম করতেছে, কারণ এটা হ্যাং হয়ে যাবে, দেখানোর একটা ওয়ে ছিল, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, টাইম সেভের কারণে, ঠিক আছে। তো আপনারা এইভাবে যদি এরকম কখনো প্রয়োজন হয়, তাহলে এইভাবে এই রেজাল্টের আগে একটা অ্যাপ্লিকেশন enable ইভেন্ট ফলস করে দিবেন এবং পরে ট্রু করে দিবেন। আচ্ছা, এখন যদি আমি এখানে চেঞ্জ করি, দেখুন এই জায়গায় টেস্ট চলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাও এখন কি করব, কমেন্ট আউট করে দিই। এখন আমরা কোড লিখব যে এই ঘরে যদি আমি কোনো ভ্যালু বসাই, সেই ভ্যালুটা যাতে এখানে চলে আসে, এরপরে আবার যদি কোনো ভ্যালু বসাই, তাহলে এইখানে সর্বশেষ যে জায়গাটা খালি থাকবে সেইখানে বসবে। তো এটা আমরা করার জন্য, আচ্ছা, চেঞ্জ ইভেন্টের ভিতরেই আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটাই আমরা কপি করে এখানে বসিয়ে দিই, এগুলা কমেন্ট আউট করে দিই। তো এই কোডটা থাকবে আমার, এরপরে এখানে লিখবো, এগুলা মুছে দিই, এগুলা পরে দিচ্ছি। তো এটা থাকবে যে ইফ নট ইন্টারসেক্ট, তো এই জায়গায় এখন আমরা লিখবো, এটা কি, এটা হচ্ছে B6, তো এই জায়গায় আমরা লিখবো B6। যদি B6 এ কোনো চেঞ্জ হয়, শুধু একটা রেঞ্জ লিখছি কিন্তু আমরা, হ্যাঁ, যদি B6 এ কোনো চেঞ্জ হয় এবং এর সাথে আমাদের আরেকটা করি, ওকে। তো এখন আমরা এখানে একটা কন্ডিশন দিলাম যে B6 এ যদি কোনো চেঞ্জ হয়, ইন্টারসেক্ট হয়, সেই সাথে আমরা আরেকটা কন্ডিশন দেব যে দেখুন এখানে তো আমি কোনো কিছু ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, এই যে কোডটা রান করতেছে, ডিলিট করে দিলেও তো চেঞ্জ হবে, তো ডিলিট করে দিলে তো আর আমার এখানে ভ্যালু প্রয়োজন নেই। আমার ভ্যালুর প্রয়োজন কখন, তখন এখানে কোনো ভ্যালু থাকবে শুধু, তখনই আমার এই জায়গায় ভ্যালুটা আসবে। সেই জন্য আমার এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে ইজ নাথিং এন্ড, এবং এই যে রেঞ্জ nothing and B6 not equal to empty, মানে হলো যেই জায়গায় কোনো ঘটনা ঘটবে, চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ ডিলিট যদি করি আমি, তাহলে এই কোড রান করবে না। তার মানে কোনো ভ্যালু শুধু এখানে বসালেই কোডটা রান করবে। ওকে,
এখন এখন আমাদের এই যে এই রেঞ্জ বের করতে হবে। কেন বের করতে হবে? এই সর্বশেষ কোন রো খালি আছে সেটা আমাদের এখন বের করতে হবে। সেজন্য আমরা এখানে লিখি যে এখানে আমরা ডিম ইউজ করতে পারি। কি লিখবো? এটিটি attendance row, for example att row as long. ওকে, এখন att row সমান কি? att row সমান রেঞ্জ, এই রেঞ্জের নাম কি? বি বি। তাহলে আমরা একটা লম্বা রেঞ্জ নিয়ে নিলাম, ডট ইন্ট xlf ডট রো প্লাস 1। তো এটার মানে হলো যদি এখানে ভ্যালু পায় তাহলে এটাতে বসবে, যদি এই পর্যন্ত ভ্যালু পায় তাহলে এখানে এসে বসবে, অর্থাৎ সর্বশেষ যেটা ফাঁকা রো পাবে সেইখানে ভ্যালুটা বসাবে। সেটাই আমরা এটা দিয়ে ডিক্লেয়ার করলাম। এখন আমরা লিখব যে রেঞ্জ বি এন্ড বি, রেঞ্জ বি এবং কি এই যে attr রো, অর্থাৎ সর্বশেষ যেটা ফাঁকা রো পাবে, তাহলে att রো অ্যাটেন্ডেন্স রো ডট ভ্যালু ইকুয়াল কি হবে? টার্গেট ডট ভ্যালু। ওকে, এখানে যদি আমরা কিছু লিখি, লেখার পরে এরো রান করলো না কেন? আচ্ছা, ভুল দেখেন, আসলে কোডিং খুব কঠিন জিনিস। ভুল কোথায়? আমি তো কোডে কোনো ভুল খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ভুল হয়েছে কোথায় জানেন? এই যে ইন সাব, আমরা এই ওয়ার্কশিট চেঞ্জ ইভেন্টের বাইরে এসে কাজ করতেছি, যার কারণে কাজ করতেছে না। এখন এটা ইন সাব যদি আমরা শেষে এসে দিই, এখন যদি আমরা রান করি তাহলে কাজ করবে। দেখুন এখন যদি আমরা লিখি না, আচ্ছা এটা ইয়া করতে হবে, এটা আগে স্টপ দিতে হবে। ওকে, এখন যদি আমরা রান করি, আই হোপ এখন কাজ করবে। দেখেন এখন কাজ করতেছে, সরি, ঠিক আছে, এখন কাজ করতেছে। এখন এখানে ইন্টার দেওয়ার পরে যখন আমরা এটা লেখার পরে ইন্টার দিচ্ছি তখন এই জায়গায় চলে আসতেছে। তো এটা যাতে এই জায়গায় থাকে সেজন্য আমরা এখানে লিখব রেঞ্জ বি ডট সিলেক্ট। এখন যদি আমরা কিছু লিখে এন্টার দেই তাহলে এই কার্সারটা আবার এখানেই থাকবে, আর অন্য জায়গায় যাবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে কাজ করব যে, আচ্ছা এই যে এই জিনিসটা আপনারা দেখে রাখেন, আপনাদের অনেকের এরকম হইতে পারে যে যখন আপনারা কোড লিখছেন, বিশেষ করে ভিবি কোড লেখার পর এরকম হয়, যখন কোড লিখছেন তখন এরকম একটা মেসেজ দিচ্ছে। এটা সব আপনারা কিভাবে করবেন? হ্যাঁ, এটা খুব সিম্পল। এটা হচ্ছে যে এরকম যদি কারোর হয়ে থাকে, এই ফাইলে যাবেন, ফাইলে দেখুন, ফাইলে ক্লিক করার পরে আপনাকে এরকম অপশন দিবে, দেওয়ার পরে এই যে এই অপশনগুলোর ভিতরে ইনস্পেক্ট ওয়ার্কবুক, এটার আন্ডারে এখানে দেখবেন অ্যালাউ দিস ইনফরমেশন টু বি সেভ ইন ইওর ফাইল, এই জায়গায় জাস্ট ক্লিক করে দিবেন, ব্যাস, আর কিছু না। এখন যদি আপনি সেভ করেন তাহলে আর ওই অপশনটা দেখাবে না। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কোডে যাই, কোডে গিয়ে এটা কপি করে এটা কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এটা থাকলে অসুবিধা নেই, কমেন্ট আউট করার দরকার নেই। এখন আমরা এই যে সিলেকশন চেঞ্জ এখানে এসে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই সিলেকশন চেঞ্জ নিয়ে এখন কাজ করব আমরা। ওকে, এখন এখানে আমার এই কোডটা থাক, এই কোডে সমস্যা নেই। তারপরে এটাও লিখলাম, ওকে, ইফ নট ইন্টারসেক্ট, এইখানে এসে আমরা বলবো এই যে এই রেঞ্জের ভিতরে আমরা বলবো যে এই রেঞ্জের ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে এটা কি F6 থেকে F25। তো এখানে আমরা লিখব F6 কোলন F25, এই রেঞ্জের ভিতরে যদি কোনো চেঞ্জ হয়, ইজ নাথিং, যদি কোনো চেঞ্জ হয় এটুকু আমরা দরকার নেই। যদি এই রেঞ্জের ভিতরে কিছু চেঞ্জ হয় তাহলে আমরা লিখব, এইগুলো আমরা মুছে দিই, এইগুলো দরকার নেই, আমরা নতুন করে লিখি। যদি এটা হয় তাহলে, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই,
এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করে এই লাস্টে এসে সিম্বল দেখবেন। হ্যাঁ, এই সিম্বলে যখন ক্লিক করবেন এই যে বিভিন্ন ধরনের সিম্বল আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই সিম্বলগুলো এক্সেলে আপনারা এইভাবে ইনসার্ট করলে তো চলে আসবে, তাই না? এই যে এইভাবে ইনসার্ট করছেন চলে আসবে। তো কোডের মাধ্যমে আপনারা এই ইনসার্টগুলো কিভাবে আনবেন, ঠিক আছে? তো সিম্বলে গেলাম, যাওয়ার পরে এই যে ধরুন টিক মার্ক, তো এই টিক মার্কের কোড, এই যে ক্যারেক্টার কোড, এই ক্যারেক্টার কোডের নাম কি? 252, এই ক্যারেক্টার কোড 252, প্রত্যেকটা ক্যারেক্টার কোডের নাম আছে দেখেন 00A9। হ্যাঁ, এই যে এটার নাম কি 167, এই যে এটার নাম কি 214। তো এই যে কোডগুলোর নাম, তো এটা যদি এই জায়গায়, আচ্ছা আর একটা জিনিস বলি, আচ্ছা আমি ওইটা পরে দেখাচ্ছি। তো 214 একটা কোড, তো এই কোডটা আমরা এখানে বলতেছি যে এখানে লিখি যে টার্গেট ডট ভ্যালু, টার্গেট ডট ভ্যালু ইকুয়াল CHR। হ্যাঁ, ওই ক্যারেক্টার আনার ফর্মুলা হচ্ছে CHR। আপনারা এক্সেলে কিন্তু CHR আপনারা সম্ভবত ফর্মুলা আপনারা দেখতে পাবেন। তো CHR দেওয়ার পরে ওই কোডের নাম কি 214 ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এই রেঞ্জের ভিতরে চেঞ্জ করি, দেখুন এই কোডটা চলে আসছে, আমি যেখানেই ক্লিক করব সেখানেই এই কোডটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু এর বাইরে ক্লিক করলে কিন্তু আসবে না। আচ্ছা, এন্ড এই কোডটা কিন্তু এই জায়গায় আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে লিখলে তো আমার কোনো কাজ করতেছে না, তাই না? তো এখানে লিখি যে 28 থেকে 30, হ্যাঁ, F 28 থেকে 30, F 28 থেকে F28 থেকে 30 এটা লিখলাম। তাহলে F28 এ আমি যখনই ক্লিক করব তখন কিন্তু 28, 29, 30 এই তিন ঘরে কাজ করতেছে। হ্যাঁ, তো এই ঘরে তো এই কোড আসে নাই, দেখেন এই কোড আসে নাই। এখানে কিন্তু সেম কোড লিখছি, এখানে আসছে কিন্তু এখানে আসে নাই। তার মানে দেখেন, এর মানে হলো আপনাদের প্রথমবার এরকম হইতে পারে। তো এইখানে আপনারা কি করবেন, এই রেঞ্জগুলোতে প্রথমে আপনারা ইনসার্ট থেকে এই সিম্বলে এসে যে কোনো ধরনের সিম্বল আপনারা এখানে ইনসার্ট করে নেবেন। ওকে, ইনসার্ট এভাবে করে নেবেন। এখন দেখেন আসছেন, এখন আপনি চেঞ্জ করবেন এখন আসবে, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে একবার আপনারা এই ম্যানুয়ালি ইনসার্ট করে আনবেন। যদি আপনাদের এই প্রবলেম হয়, হয়তো অনেকের হবে না, অনেকের হইতে পারে, হইতে পারে, আপনারা এইভাবে একবার আনবেন, তাহলে কোড কাজ করবে। আর এখন এখানে আমি মুছে দিচ্ছি, কাজ করতেছে না, কিন্তু এখন যদি আমি এটা F6 থেকে F25 করে দেই, তখন এখন আমার এই জায়গায় কাজ করতেছে। ওকে, এখন একটা জিনিস দেখেন, যখন এই যে এখানে কোনো ভ্যালু নাই, কিন্তু এখানেও আমি ক্লিক করতেছি, এই ভ্যালুটা চলে আসতেছে, ঠিক আছে? তো আমরা তো এটা চাচ্ছি না। তো এটা আমরা বন্ধ করার জন্য আমরা কি করব, যে F16 is nothing, and এইখানে আমরা একটা কন্ডিশন জুড়ে দিই যে and এই রেঞ্জের নাম কি জি। তো এই রেঞ্জের নাম জি, তো জি লিখি আমরা and range, and range জি এবং কোন রো, যে এখানে যে রো আমরা টার্গেট করব সেই রো, এটা দিয়ে দিই। এখানে লিখি and target dot row dot value not equal to empty। আচ্ছা, এইখানে আমরা একটা লেখা ভুল করছি, is nothing এর পরে লিখতে হবে is nothing and range g and target row dot value not equal to। এর মানে হচ্ছে যে আমরা যে রোটা সিলেক্ট করব সেই রোর পাশের কলাম জি কলামে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সে কোড রান করবে না।
দেখুন এখানে কোড রান করতেছে, কিন্তু এখানে আর রান করতেছে না। কারণ আমি বলতেছি কি, আমি যে রো সিলেক্ট করছি তার পাশের রো কলাম জি, এখানে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এই কোড রান করবে না, সেজন্য রান করতেছে না। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস করব, যে যদি এই যে এখানে ধরুন একটা আমার তো টিক মার্ক আছেই, তো এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে যাতে এটা উঠে যায়, সেজন্য আমাদের কি করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই যে এটা তো আমরা লিখছি, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে? কমেন্ট আউট করে দিয়ে এখানে এটা কপি করি, এটা আমার লাগবে, লিখি যে ইফ টার্গেট ডট রো ডট ভ্যালু সিআর, যদি মানে এটা বুঝেন, আমি এখানে যদি বোঝাতে চাচ্ছি যে যদি এই জায়গায় এই রেঞ্জের ভ্যালু যদি টার্গেট ডট ভ্যালু মানে কি, এই যে এই রেঞ্জ আমরা এখানে বলে দিচ্ছি, এই রেঞ্জ এটা হচ্ছে টার্গেট রো, তো এই রেঞ্জের ভিতরে যদি এই সিআর ডট ভ্যালু মানে এই টিক মার্ক থাকে তাহলে কি দেন টার্গেট ডট ক্লিয়ার কন্টেক্টস, ঠিক আছে? যদি এখানে কোনো ভ্যালু থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ক্লিয়ার তো হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি আবার ক্লিক করলে তো আমার ওই ভ্যালুটা আবার আসবে, সেটা আসতেছে না। এখন যে জায়গায় ভ্যালু আছে ক্লিক করতেছি, ক্লিক হয়ে ওই ভ্যালুটা উঠে যাচ্ছে। তো এর জন্য আমি কি করব, এলস যে জায়গায় ভ্যালু থাকবে সেই জায়গায় ভ্যালু উঠে যাবে, অন্যথায় কি হবে, অন্যথায় টার্গেট ডট ভ্যালু ইকুয়াল CHR 214 অথবা, এখন দেখুন যেখানে ভ্যালু নাই সেখানে ক্লিক করলে হচ্ছে, যেখানে ভ্যালু আছে সেখানে ক্লিক করলে আবার উঠে যাচ্ছে, যেখানে ফাঁকা ক্লিক করলে টিক মার্ক আসতেছে, আর যেটা টিক মার্ক আছে সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেটা উঠে যাচ্ছে। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি, যে টিক হওয়ার পরে যে এখানে সিলেক্ট হয়ে আছে সেটা যাতে না হয়, টিক হওয়ার পরে যাতে সেটা, কেন এটা বলতেছি দেখুন, এই যে আমি এই জায়গার ভ্যালু তুলে ফেলতেছি, হ্যাঁ, এই যে ক্লিক মারতেছি কিন্তু এখন কাজ করতেছে না, কারণ কি, প্রথমবার যখন কাজ করতেছি তখন কাজ করতেছে, এখন ওই সেম সেলে যদি আমি আবার ক্লিক করি তখন কিন্তু কাজ করতেছে না, কারণ কি, আমি প্রথমবার যেটা সিলেক্ট করছি সেটা চেঞ্জ হয়নি, এই জন্য ওই জায়গায় আবার ক্লিক করলে সে সেকেন্ড টাইম ফায়ার করতেছে না। যে কারণে আমরা কি করব, একবার ক্লিক করার পরে আমার এই কার্সারটা যাতে অন্য কোনো জায়গায় মুভ করে, তো আমি এইখানে সিলেক্ট করে দিই, এই কার্সারটা এখানে সিলেক্ট করার পরেই সে সাথে সাথে এই জায়গায় মুভ হয়ে চলে যায়, ঠিক আছে? তো এরকম কোড আমরা কিন্তু একবার লিখছি, এই যে এই জায়গায়, এই যে বিসি, এইটাই যদি আমরা এইখানে লিখি, এই শেষে এসে এইখানে দিয়ে দিই, এখন কি হবে, এটা সিলেক্ট করার পরে দেখুন এই কার্সার এই জায়গায় চলে গেছে, এই যে এখানে সিলেক্ট করছি কার্সার চলে গেছে, আবার সিলেক্ট করলে কিন্তু এই জায়গায় টিক হচ্ছে, টিক হওয়ার সাথে সাথে কার্সার আবার এখানে সিলেকশন আবার ওই জায়গায় চলে যাচ্ছে, যার কারণে এখন কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ আপনারা বুঝছেন। ভিডিওটা আমি অনেক লম্বা করে ফেলছি, আসলে আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেন যে ফ্রেশারদের জন্য ভিডিও বানান বা আরো স্লো বুঝান বা একটু ক্লিয়ার বুঝান, যার কারণে আমি ভিডিওগুলো আমার লম্বা হয়, আমাকে ক্ষমা করবেন। হয়তো সামনের ভিডিওগুলো অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো করবো সেগুলো হয়তো এত ইন ডিটেলস হয়তো বুঝাবো না বা বলার প্রয়োজন হবে না। তো ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করুন। আজ এখানে রাখছি, কথা হবে পরে কোনো এক ভিডিওতে। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।